তো মেডিকেলে ষষ্ঠ স্থান অধিকার করব এটা আসলে কোয়াইট আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। রেটিনার যেই এক্সামগুলা হইতো ওগুলাতে ছিলাম অনেক সময় টপ 10, টপ 20-তে ছিলাম। পাশাপাশি যেহেতু রেটিনা স্টারে আমি সেন্ট্রালি 20তম হয়েছিলাম এবং সারা বাংলাদেশে ডক্টর সান যেই পরীক্ষাটা হয় মেডিকেল স্ট্যান্ডার্ড 100 নাম্বারের, তো সেখানে আমি 38তম হই সারা বাংলাদেশে। তো একটা কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ ডিএমসি আসবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিনহাজুল হক। 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার এই পুরো জার্নিতে রেটিনা পরিবারকে পাশে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। রেটিনা পরিবার পুরো অ্যাডমিশন জার্নিতেই আমার পাশে ছিল। নিয়মিত এক্সাম এবং ক্লাস করা থেকে শুরু করে ভাইয়াদের মেন্টরশিপ সব কিছুই আমি রেটিনা পরিবারের কাছ থেকে পেয়েছি। আমার ছোটবেলা থেকে পুরো শিক্ষা জীবনে আমার বাবা মাই আমার পথ প্রদর্শক ছিলেন। আমার বাবা মা যেহেতু দুজনেই ডক্টর ছিলেন, তো ওনাদের দেখে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত হতাম এবং মনের মধ্যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। এবং এই ডাক্তার পেশাটা যেহেতু একটা নোবেল প্রফেশন, আমার বাবা মার কাছ থেকে দেখে আরও বিস্তারিতভাবে এই পেশা সম্পর্কে জানতে পেরেছি এবং এই পেশার যেই প্রতিকূলতা বা আমাদের দেশের মেডিকেল সেক্টরের যেই সমস্যাগুলা ওগুলাও ছোটবেলা থেকেই বুঝতে পেরেছি। তো একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল ছোটবেলা থেকেই যে বড় হয়ে ডাক্তার হব। তো সেই অনুযায়ী আমার বাবা মা আমাকে নিয়মিত মোটিভেট করতেন এবং কখনো যদি আমি ব্যর্থ হই বা কোনো পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করি, তখন আমার বাবা মা আমাকে সবসময় অনুপ্রাণিত করতেন যে একবার খারাপ হয়েছে তো হাল ছেড়ে দিও না, নেক্সট টাইম আবার ট্রাই করো। তো ওই মোটিভেশনটা ধরে রাখতে আমার বাবা মা আমাকে অনেক বেশি হেল্প করছে। টেস্ট পরীক্ষার পরে আমি জিকে, ইংলিশ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনাগুলো করা শুরু করি। মেডিকেল কোশ্চেন ব্যাংক নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি যে আসলে মেডিকেলে কোন টাইপের কোশ্চেন আসে বা কোন টপিকগুলো কীভাবে পড়লে কোন স্ট্র্যাটেজিক ওয়েতে আগালে আমার জন্য ভালো হবে। তো ওগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করতাম এবং সেই অনুযায়ী পড়াশোনা করতাম। তো সেক্ষেত্রে আমি পুরো একাডেমিকই রেটিনার সাথে যুক্ত ছিলাম। তো এর পাশাপাশি অ্যাডমিশনে আমি রেটিনার নিয়মিত ক্লাস বলি বা অনলাইন ক্লাসগুলা বা এক্সামগুলা সেগুলা রেগুলারলি দেওয়ার ট্রাই করতাম। আমি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি এভাবে অ্যাডমিশন পিরিয়ডেও আমার মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করি এবং রেটিনার সাথেই সবসময় ক্লাস এবং পরীক্ষা যেগুলা সবগুলাতেই যুক্ত থাকি। লাস্ট 20 দিনে বিগত 2 বছরের পড়াটা রিকল করা, তো এটা আমার প্রিপারেশনকে অনেকটা বুস্ট করছে এবং যা দেখা গেছে যে মেডিকেল অ্যাডমিশনেও এক্সাম হলে বসে আমার নার্ভাসনেসটা দূর করতে সাহায্য করছে। কারণ লাস্ট 20 দিনের প্রিপারেশনে আমি অনেকটাই কনফিডেন্স পাইছিলাম যে আমার সব টপিকগুলো রিভিশন করা শেষ এবং সব টপিকগুলোই আমার মোটামুটি মাথায় আছে। তো ইনশাল্লাহ যেখান থেকেই কোশ্চেন হোক আমি পারবো, একটা কনফিডেন্স ছিল। এবং হতাশার বিষয়টা যেটা, সেটা আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইতাম যে যে আল্লাহ আমাকে ভালো কিছু দিও। যেহেতু আমি একটা বড় বিশাল একটা রিস্ক নিছি 2টার প্রিপারেশন একসাথে কন্টিনিউ করে, তো সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করতাম যে যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি এবং সৃষ্টিকর্তা আমাকে সেটা দান করছেন এবং সৃষ্টিকর্তার কারণেই আমি এতদূর আসতে পারছি। তো আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। নরডেম কলেজে যেহেতু আমাদের সপ্তাহে 2টা করে কুইজ হতো, তো এক সময় এক সাবজেক্টের উপর হতো, তো সব সাবজেক্টের একটা ব্যালেন্স প্রিপারেশনের দরকার ছিল। তো সেই জন্য কনসিস্টেন্সি মেনটেন করা ছাড়া আর কোনো উপায় ছিল না কলেজের র্যাঙ্কটা ধরে রাখার জন্য। তার পাশাপাশি একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যেহেতু ছিল, তো ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করতাম রেগুলারলি এবং বিভিন্ন নতুন জিনিস শেখার ট্রাই করতাম, বিভিন্ন অ্যাডভান্স জিনিস শেখার ট্রাই করতাম। প্লাস পাশাপাশি প্রবলেম সলভিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট ছিল এবং যেহেতু আমার শুরু থেকেই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং 2টা প্রিপারেশন একসাথে কন্টিনিউ করার একটা ইচ্ছা ছিল, তো সেক্ষেত্রে কনসিস্টেন্সি বজায় রাখার কোনো বিকল্প ছিল না। কারণ যদি আমি শুরু থেকে সিরিয়াস না হতাম তাহলে দেখা যেত যে অ্যাডমিশনের এই 3 মাস সময়টা আমার জন্য সাফিসিয়েন্ট হতো না। তো এই জন্যই মোটিভেশনটা পাইছিলাম এবং কলেজে শুরু থেকেই কনসিস্টেন্ট ছিলাম এবং কলেজের যে টার্ম এক্সাম বা সেন্টাপ এক্সামগুলা সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করতাম এবং হ্যাঁ, আল্লাহর রহমতে ওগুলাতেও ভালো একটা রেজাল্ট করতে পারছিলাম। আমি যেহেতু এইচএসসি শুরু থেকেই অনলাইনে রেটিনার একাডেমিক বায়োলজি প্রোগ্রামে যুক্ত ছিলাম, তো সেখানে রেগুলারলি ক্লাস করা হইতো। বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে শাহনেওয়াজ সাকিব ভাইয়ের ক্লাস করতাম। প্লাস পাশাপাশি ভাইয়াদের কাছ থেকে অনেক মেন্টরশিপ বা গাইডেন্স পাইছি। প্লাস রেটিনার ম্যাটেরিয়ালস নিয়ে যদি বলি তাহলে এটা নতুন করে আর বলার কিছুই নাই। কারণ রেটিনার ম্যাটেরিয়ালস স্পেশালি মেডিকেলের জন্যই সারা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট এবং রেটিনার যে এক্সাম সিস্টেম সেটাও আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে রেটিনার যে এক্সামের কোশ্চেনগুলো হইতো সেটা একদম মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল। একদম মেডিকেল ওরিয়েন্টেড যেই কোশ্চেনগুলা সেগুলাই রেটিনা করার চেষ্টা করতো। তো এর পাশাপাশি রেটিনার
ব্রাঞ্চের আমাদের কোঅর্ডিনেটর ভাইয়ারা অনেক বেশি হেল্পফুল ছিল। তো আমি আমার একাডেমিক এবং অ্যাডমিশনে রেটিনার কাছ থেকে খুব ভালো একটা সার্ভিস পাইছি। আমি যেহেতু এসএসসির পর থেকেই রেটিনার সাথে যুক্ত ছিলাম এবং রেটিনার সাথে ভালো অ্যামাউন্টের একটা টাইম আমার স্পেন্ড হয়েছে একাডেমিক এবং অ্যাডমিশনে। তো রেটিনার ভাইয়ারা অনেক হেল্পফুল ছিলেন, রেটিনার মেন্টরশিপ এবং গাইডেন্স আমি পাইছি। তো আমি বলতে পারি যে মেডিকেল অ্যাডমিশনের জন্য বাংলাদেশে একটা অনন্য একটা প্ল্যাটফর্ম হলো রেটিনা। এবং বাংলাদেশের শুধু ঢাকায় না, বিভিন্ন জেলাতেই রেটিনার বিভিন্ন ব্রাঞ্চে আমরা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারি। এবং এখন যেহেতু অনলাইনেও একটা এডটেকের একটা ভালো একটা যুগ চলে আসছে, তো রেটিনা এক্ষেত্রেও আমার মনে হয় যে একটা ভালো অপশন হতে পারে মেডিকেল অ্যাডমিশনের জন্য। এবং ওভারঅল রেটিনার সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল। রেটিনার সকল ভাইদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আমার এই অ্যাডমিশন এবং একাডেমিকের সাথে থাকার জন্য। তো অনুজদের প্রতি আমার পরামর্শ থাকবে, যারা স্পেশালি এইচএসসি ২৭ ব্যাচ, তোমরা নতুন নতুন কলেজে পদার্পণ করছো, তো এটা মনে রাখবা যে আগামী ২-৩ বছর তোমার জীবনের একটা ভাইটাল সময়। তো কখনোই টাইম ওয়েস্ট করবা না, শুরু থেকেই পড়াশোনার প্রতি সিরিয়াস থাকার ট্রাই করবা এবং তোমার লক্ষ্যটাকে এখন থেকে নির্ধারণ করার চেষ্টা করো যে তুমি আসলে কোন সেক্টরে যাবা, মেডিকেলে যাবা নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাওয়ার তোমার ইচ্ছা, নাকি ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নিবা। তো সেটা এখন থেকে ঠিক করে সেই ওরিয়েন্টেড অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসে সেগুলো এখন থেকে একটু একটু করে অ্যানালাইসিস করা শুরু করো, বা কোশ্চেন ব্যাংকটা অল্প অল্প করে এখন থেকে ঘাটাঘাটি করা শুরু করো যে মেইনলি কোন টপিক থেকে কী ধরনের কোশ্চেন আসতেছে, বা তোমার উইকনেসগুলো খুঁজে ফাইন্ড করো যে এই টপিকগুলোতে আমার সমস্যা বা এই চ্যাপ্টারগুলোতে আমার সমস্যা, এগুলো এখন থেকেই খুঁজে বের করে ওগুলাতে একটু দখল আনার চেষ্টা করো। এবং তোমার কলেজের পরীক্ষা বা আরও যেসব পরীক্ষা তুমি দিচ্ছ বিভিন্ন প্ল্যাটফর্মে, ওগুলো সিরিয়াসলি অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং ট্রাই করো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার সিলেবাসটাকে শেষ করার। কারণ একবার এইচএসসি বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা যদি ভালো মতো নাও, তাহলে তোমার মেডিকেলের জন্য অলমোস্ট 80% প্রিপারেশন ডান। এবং যেহেতু তোমাদের ফুল সিলেবাস, এক্ষেত্রে তোমরা একটা হিউজ অ্যাডভান্টেজ পাবা, যেহেতু মেডিকেলেও তোমাদের ফুল সিলেবাসে এক্সাম হবে। তো এইচএসসির প্রিপারেশনটা ভালো মতো নিলে তোমার মেডিকেলের জন্য প্রিপারেশনটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। একটি কথা না বললেই নয়, অনেকে মনে করতে পারেন যেহেতু মেডিকেলে 6th হয়েছে, তো মেডিকেল প্রিপারেশন নিয়ে বা এই রিলেটেড মেডিকেল এক্সাম নিয়ে বেশি এক্সাগ্রেট করতেছে। তো ব্যাপারটা আসলে ওরকম না। আমি বুয়েটে 36তম স্থান অধিকার করেছি এবং বুয়েটে সিএসসিতে পড়ার সুযোগ পেয়েছি। তো আমার টার্গেট যেহেতু এইচএসসিতে ছিল ইঞ্জিনিয়ারিং, তো আমি ইনশাল্লাহ বুয়েটেই যাচ্ছি। এবং মেডিকেল যেহেতু ছোটোবেলায় টার্গেট ছিল, তো এই ক্ষেত্রে একটা আফসোস অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম মাইন্ডসেট চেঞ্জ হয়েছে এইচএসসিতে যাওয়ার পর। তো আমি দেখা যাক ভবিষ্যতে কী হয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে দেশের এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারি, এই আর কি।